আমার প্রিয় ভাই বোনেরা, আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝে। আমি অর্ক। তোমাদের আমার মেডিকোজ লেন্স ইউটিউব চ্যানেলে আবার স্বাগত জানাই। আজ আমরা নিটের ফর্ম ফিল আপের যাবতীয় খুঁটিনাটি দেখব। বাংলার ভাই বোনদের যাতে কোনোরূপ অসুবিধার সম্মুখীন হতে না হয়, তাই জন্য আমার এই ফর্ম ফিল আপের সময় এই ভিডিওটা তোমাদের আশা করি খুবই সাহায্য করবে। আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের এই ফর্ম ফিল আপের ভিডিওটা বাংলা ভাষায় করার একমাত্র উদ্দেশ্য, এই বাংলা ভাষায় আমি পয়েন্ট টু পয়েন্ট, পাই টু পাই সব কিছু তোমাদের পরপর এক্সপ্লেন করে যাব। হচ্ছে যে পরপর কী আসবে, কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, কী কী তোমাদের মাথায় রেখে ফর্ম ফিল আপ করতে হবে, এই সব বিষয়গুলো। লাস্ট ডেট অনেক দেরি আছে, 7ই মার্চ। ফলে তোমরা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করবে। আর একটু হয়তো ভিডিওটার লেন্থ একটু বড় হতে পারে, কিন্তু তোমরা পরপর দেখলে পরপর বুঝে যাবে। হ্যাঁ, আর যেহেতু ভিডিওটা হচ্ছে নিট রিলেটেড, তাই জন্য যারা এই নিট পরীক্ষা দিতে ইচ্ছুক, যারা ফর্ম ফিল আপ করবে, তাদেরকে এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবে এবং যাদের বন্ধু বান্ধব তাদেরকে ভিডিওটা পাঠিয়ে দিবে। চলো এবার শুরু করা যাক। প্রথমেই তোমাদের নিট এনটিএ ডট NIT.NTA.nic.in এই যে কার্সার দিয়ে আমি দেখিয়েও দিচ্ছি, এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তাহলে তোমাদের এই রকম একটা পেজ খুলে যাবে। এবার এই পেজের একদম নিচের দিকে চলে আসতে হবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিতে দেখতে পাবে নিট ইউজি 2025 রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। এইখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এই রকম একটা পেজ খুলে যাবে। কি কি থাকবে এখানে? ভিউ এক্সামিনেশান সিটিজ, তোমরা দেখে নিবে এক্সামিনেশান সিটিজ কী কী আছে। হ্যাঁ, অনলাইন ইনফরমেশান বুলেটিন ডাউনলোড, এই ডাউনলোডটা তোমরা করে আগে ইনফরমেশান বুলেটিনটা পড়ে নিবে, তারপরেই ফর্ম ফিল আপে বসবে। ইনফরমেশান বুলেটিনটা একটু দেখে নেওয়াটা জরুরি। হ্যাঁ, সেটা করার পরই তোমরা বসবে। আচ্ছা, এবার অলরেডি এক্সিস্টিং এখানে লগ ইন, এটা তারাই করবে যারা রেজিস্ট্রেশন করে নিয়েছে। কিন্তু এটা কেউ যদি প্রথম রেজিস্ট্রেশন করে, তাহলে তাকে নিউ রেজিস্ট্রেশনে যেতে হবে, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এবার নিউ রেজিস্ট্রেশন ক্লিক করার পর আস্তে আস্তে প্রসিডিওরটা শুরু হবে, পরপর স্টেপ বাই স্টেপ এবার আমি আলোচনা করতে চলেছি। চলো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে কী হয় দেখা যাক। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করা হলো। তারপরে এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে নতুন একটা এরকম পেজ খুলে যাবে। সেই পেজে লেখা থাকবে আবার ডাউনলোড হচ্ছে ইনফরমেশান বুলেটিন আর ভিউ এক্সামিনেশন সেন্টার, তোমরা আগেই সেটা দেখে নিতে পারো। এখানে লেখা আছে জেনারেলদের জন্য ক্যাটাগরি ওয়াইজ কত ফর্ম ফিল আপের মানি কত, সেটা লেখা আছে। জেনারেলের জন্য 1700 টাকা, জেনারেল ইডাব্লিউএস ওবিসি এনসিএল সেন্ট্রাল লিস্ট তাদের জন্য 1600 টাকা, SC ST পার্সন উইথ ডিসএবিলিটি মানে PWD আর থার্ড জেন্ডারের জন্য 1000 টাকা। আর আউটসাইড ইন্ডিয়ান যারা, তারা মানে NRI যারা, তাদের 9500 টাকা। এবার এখানে পরপর স্টেপগুলো বলে দিয়েছে প্রসিডিওর, তোমরা এটা দেখে নিবে। এরকম পরপর প্রসিডিওর। এখানে তোমাকে এখানে একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিলে ক্লিক হেয়ার টু প্রসিড, যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের এই পেজটা খুলে যাবে। এই পেজটা খুলে গেলে এবার শুরু হবে তোমাদের। এখানে বলেই দিয়েছে প্রথমেই যে তোমাদের কিন্তু এই যে ফর্মটা ফিল আপ করবে, সেটা কিন্তু 10-এর মার্কশিট, ক্লাস 10 পাসড সার্টিফিকেট মার্কশিট ইস্যু বাই রেকগনাইজড স্কুল এক্সাম বোর্ড, সেখান থেকে রেকগনাইজড করা স্কুল এক্সাম বোর্ডে যেটা আছে সেই নামই দিতে হবে, এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এখানে তুমি তোমার নাম লিখবে, ক্যান্ডিডেট নেম, হ্যাঁ, যেটা তোমাদের নাম হবে, হ্যাঁ, সেটা তোমরা দিবে। তারপরে ক্যান্ডিডেট নেম দেওয়ার পর ফাদার্স নেম তোমরা এখানে পুট করবে, মাদার্স নেম পুট করবে, হ্যাঁ, দিয়ে তারপরে তোমরা চলে আসবে জন্মতিথি। সব কিন্তু তোমাদেরকে দিতে হবে 10-এর পাস সার্টিফিকেট অথবা মার্কশিট দেখে, জন্ম তারিখ, তারপরে হচ্ছে জেন্ডার, লিঙ্গ, তোমরা এগুলো সব ফিল করবে। এই ফর্মটা যেটা ফিল করবে সেটা কিন্তু আর চেঞ্জ করতে পারবে না, তাই জন্য ভেবে চিন্তে ফিল করবে। এরপরে কনফার্ম পার্সোনাল ডিটেলস,
পার্সোনাল ডিটেলস কনফার্ম আবার করতে হবে, যেটা তুমি এইখানে লিখবে সেটাই আবার লিখতে হবে, ক্যান্ডিডেটস নেম, তারপরে কনফার্ম ফাদার্স নেম, গার্জেন নেম, মাদার্স নেম লিখতে হবে, কনফার্ম বার্থ, ডেট অফ বার্থ, হ্যাঁ, তারপরে কনফার্ম জেন্ডার, এগুলো সব আবার একই জিনিস এখানে লিখতে হবে, লিখে কনফার্ম করতে হবে, যাতে তুমি ভুল করছো কিনা সেটা যেন দেখে নেয়। আগের বছর অনেকে ভুল করেছিল, তাই জন্য এবার দুবার করে লিখতে হচ্ছে। এটা কনফার্মেশন করেছে এনটিএ। এরপরে চলে আসো প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস এখানে লেখা আছে প্রেমিসেস নাম্বার আর নেম। প্রেমিসেস নাম্বার, কোন প্রেমিসেসে তুমি থাকো সেটা লিখতে হবে। তারপরে সাব লোকালিটি লিখতে হবে, এটা অপশনাল যদিও, এখানে উল্লেখ করে দেওয়া আছে এটা অপশনাল, তোমরা হচ্ছে লিখতেও পারো নাও লিখতে পারো। তারপরে লোকালিটি, লোকালিটি কারো হয়তো দেখা গেল এটা এখানে পাড়ার নাম দিল, কেউ হয়তো লোকালিটিতে তার হচ্ছে পোস্ট অফিস দিয়ে দিল বা থানার নাম দিয়ে দিল। তারপরে কান্ট্রি দিয়ে দিল, কান্ট্রি তো ইন্ডিয়ানই হবে। হ্যাঁ, স্টেট হচ্ছে যে যেখান থেকে, এটা ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, যারা বাংলায় কথা বলে তাদের বাংলায় বলছি বলে আমি এই স্টেটগুলোর নাম নিলাম। তারপরে হচ্ছে জেলা, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট তোমরা দিয়ে দিবে, এবং সেখানকার তোমার বাড়ি প্রেজেন্ট অ্যাড্রেসের পিনকোড নাম্বার দিয়ে দিবে। প্রেজেন্ট অ্যাড্রেস সেটাই যেটা তুমি এখন আছো। তুমি যদি বাড়িতে না থেকে তুমি কোনো কোচিং সেন্টারে থাকো, সেখানে তুমি যেখানে থাকো সেখানকার অ্যাড্রেসটা এখানে দিতে হবে, তোমার বাড়ির অ্যাড্রেস দিলে হবে না সেক্ষেত্রে। তোমার প্রেজেন্ট অ্যাড্রেস মানে তুমি এখন যেখানে আছো, যেখানে থাকো সেটা। আর পার্মানেন্ট অ্যাড্রেস মানে তোমার বাড়ি, যেখানে তোমার বাড়ি তুমি সেখানেই পার্মানেন্টলি আছো, থাকো, সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে পার্থক্য আশা করি বুঝে গেছো। তো প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। এবার কারো যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সমান থাকে, তখন হচ্ছে ওখানে সেম অ্যাজ একটা অপশান আসে, সেখানে ক্লিক করে দিলেই আর তোমাকে দ্বিতীয়বার আর পুট করতে হবে না। প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু তুমি যেখানে থাকো, তুমি হয়তো কোচিং নিতে কোনো অন্য শহরে থাকো, তোমার বাড়ি অন্য শহরে, তাহলে তুমি যেখানে থাকো কোচিং নিতে সেই শহরের নাম, ঠিকানা এখানে লিখতে হবে। আচ্ছা, তারপরে ওই একই পেজে আছে, হ্যাঁ, তারপরে ইলেকট্রনিক কমিউনিকেশান অ্যাড্রেস, মানে হচ্ছে তোমার ইমেল অ্যাড্রেস চাইছে। ইমেল অ্যাড্রেস একবার এখানে পুট করবে, তারপরে কনফার্ম ইমেল অ্যাড্রেস আবার একবার পুট করবে, মোবাইল নাম্বার এখানে একবার পুট করবে, কনফার্ম মোবাইল নাম্বার এখানে একটা পুট করবে। এবার অল্টারনেটিভ মোবাইল নাম্বার, এবার তোমার যদি দুটো সিম থাকে তো এখানে একটা সিমের নাম্বার দিলে, এখানে আরেকটা সিমের নাম্বার দিলে, এটা চাইছে যাতে হচ্ছে তারা এনটিএ কর্তৃপক্ষ যেন তোমাদের সাথে কন্ট্যাক্টটা বজায় রাখতে পারে, এর জন্য এটা কিন্তু ঠিক করেই দিবে, ভুলভাল করলে কিন্তু সমস্যা আছে পরবর্তী। আর এটা লিখে রাখবে কি দিলে, সেটা কিন্তু একটা কাগজে বা ডায়েরিতে বা খাতাতে লিখে রাখবে মনে রাখার জন্য। এই যে বলছিলাম পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তুমি যদি তোমার বাড়িতেই থেকে পড়াশোনা করো তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দিবে। আর যদি তুমি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস তোমার বাড়ির অ্যাড্রেস যদি আলাদা জায়গায় হয়, তাহলে এখানে কিন্তু আবার আলাদা করে ফর্ম ফিল আপ করে ভর্তি হবে। যেমন প্রেমিসেস নাম্বার নেম, যেটা তোমার পাড়ার নাম সেটা দিবে। সাব লোকালিটি, যদি তারও ভিতরে কোনো সাব লোকালিটি থাকে তাহলে সেটা তুমি দিতে পারো, তবে এটা অপশনাল। লোকালিটি তোমার পোস্ট অফিসের নাম দিতে পারো বা থানার নাম দিতে পারো বা সদর শহরের নাম দিতে পারো, এটা দিতে পারো। কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া হলে ইন্ডিয়া হবে, এনআরআই হলে এনআরআই, তবে ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবে। তো রাজ্য যে স্টেটে তুমি থাকবে সেই স্টেট, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা হলে ত্রিপুরা, আসাম হলে আসাম, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে তুমি ডিস্ট্রিক্ট যেমন হুগলি, দার্জিলিং, যার যেখানে বাড়ি সে তার ডিস্ট্রিক্ট দিবে। পিনকোড নাম্বার তোমার বাড়ির যেটা পিনকোড নাম্বার সেটা দিবে। আর যদি তুমি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস থাকে তখন এখানে ক্লিক করলে আর এগুলো আর আসবে না। আচ্ছা, তখন এরা আর তোমাকে এটা দ্বিতীয়বার ফিল আপ করতে হবে না যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়। তারপরে এবার চুজ এবার পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে, পাসওয়ার্ডটা 8 থেকে 13টা ডিজিটের হবে, 8 to 13 ক্যারেক্টারের হবে, 8 থেকে 13টা ক্যারেক্টারের হবে। এবং এই যে পাসওয়ার্ডটা করবে সেটা চুজ করতে হবে, একটা হচ্ছে বড় হাতের হরফ থাকবে, মানে এ, বড় হাতের এ, বি, বড় হাতের বি, এরকম একটা মিনিমাম, এটা মিনিমাম একটা থাকতে হবে, হ্যাঁ। আর তারপরে একটা ছোট হাতের, একটা মিনিমাম ছোট হাতের এ, বি থাকতে হবে, এরকম থাকতে হবে, কিছু একটা থাকতে হবে, একটা মিনিমাম। এবং একটা মিনিমাম সংখ্যা থাকতে হবে, 1 2 এরকম একটা মিনিমাম সংখ্যা থাকতে হবে। এবং একটা মিনিমাম কোনো স্পেশাল ক্যারেক্টার, যেমন থাকতে পারে, হ্যাশট্যাগ থাকতে পারে, হ্যাঁ, বা স্টার থাকতে পারে, এরকম কিছু একটা থাকতে হবে। তো এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো এবার আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি, এটা তোমার ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা দিতে পারো। সাপোজ ধরে নাও আমি এখানে একটা উদাহরণ নিচ্ছি, এই ধারে নিচ্ছি আমি, এই ধারে ধরে নাও একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরে নাও আমি নিলাম হচ্ছে একটা বড় হাতের এ নিলাম, তারপর একটা ছোট হাতের বি নিলাম, দুটো দুটো ক্রাইটেরিয়া আমার ফুলফিল হয়ে গেল। এবার আমার ইচ্ছা মতো দেখো,
এবার আমি একটা ছোটো হাতের সি নিলাম, ডি নিলাম, এটা তোমার ইচ্ছা মতো, মিনিমাম একটা করে থাকতে হবে। তারপরে আমি একটা স্পেশাল ক্যারেক্টার নিব, কারণ একটা নিয়মে আছে, তাহলে একটা স্পেশাল ক্যারেক্টার নিলাম, @ নিলাম আমি স্পেশাল ক্যারেক্টার। তারপরে একটা মিনিমাম সংখ্যা নিতে হবে, তো আমি এখানে আরও একটা সংখ্যা, একটা মিনিমাম নিতে হবে 1, তাহলে আমার কিন্তু হয়ে গেল, কিন্তু আমার একটা ফুলফিল হলো না, এখানে 8 থেকে 13টা। দেখো আমার এখানে কথা হয়েছে 6টা, 4টা ABCD 4 আর @ আর 1 হচ্ছে তোমার হয়েছে, তার মানে 6টা হয়েছে। তাহলে আমাকে আরও দুটো নিতে হবে, তাহলে আমি এখানে 1 2 3, দেখো আমার তাহলে 8খানা ক্যারেক্টার হলো। কিন্তু আমি আরেকটা বাড়াতে চাইছি, আমি আরেকটা নিলাম 1 2 3 4, মানে 8 থেকে 13টার মধ্যে ক্যারেক্টার নিতে হবে। তা আমার এখানে 9টা ক্যারেক্টার হলো, তাহলে আমার এখানে টোটাল 9টা ক্যারেক্টার হলো, কিন্তু সব ফুলফিল হয়েছে। দেখো একটা বড় হাতের আছে, একটা ছোট হাতের আছে, একটা স্পেশাল ক্যারেক্টার আছে, এবং একটা সংখ্যা আছে মিনিমাম, এগুলো হচ্ছে সব মিনিমাম, একটা সংখ্যা আছে। তো আমি এরকমভাবে একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড করলাম, পাসওয়ার্ড একটা ক্রিয়েটও করলাম, ওটা যেটা লিখলাম এখানে সেটাই আমি এখানে কনফার্ম করলাম। তারপরে কিন্তু এই পাসওয়ার্ডটা তোমরা কিন্তু ওই ডায়েরিতে লিখে রাখবে, যেখানে তোমরা এই ফোন নাম্বার লিখবে, সেখানেই তোমরা এই পাসওয়ার্ডটা লিখে রাখবে। এটা কিন্তু পরবর্তীকালে অ্যাপ্লিকেশন নাম্বার যখন পাবে, এটা দিয়েই তোমাকে লগ ইন করে সমস্ত কিছু হচ্ছে অ্যাডমিট কার্ড, তারপরে রেজাল্ট, সব কিন্তু এই পাসওয়ার্ডটার উপরেই নির্ভর করবে। পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু সমস্যা। এবার সিকিউরিটি কোশ্চেন, এখানে সিকিউরিটি কোশ্চেন বেশ কয়টা থাকবে, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, হোয়াট ইজ ইউর ফেভারিট বুক, এরকম সব কোশ্চেন। এই কোশ্চেনগুলো একটা তোমাকে চুজ করতে হবে এবং তার একটা অ্যান্সার লিখতে হবে, এটাও সিকিউরিটির জন্য। তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও, সেক্ষেত্রে তোমাকে ওখানে অপশান দিবে সিকিউরিটি কোশ্চেনের, তোমাকে তখন সিকিউরিটি কোশ্চেন তুমি যেটা চুজ করেছিলে সেটা লিখে তোমাকে মানে সিকিউরিটি অ্যান্সার দিতে হবে। সেই সিকিউরিটি অ্যান্সারের উপর নির্ভর করেই ওরা কিন্তু তোমাকে অ্যাডমিট কার্ড দিবে, তখন প্রোভাইড করবে, বা রেজাল্ট দিবে, বা মার্কশিট যেটা বলতে পারো সেটা দিবে, হ্যাঁ, র্যাঙ্ক কার্ড, সেগুলো দিবে। তাই জন্য এইগুলো কিন্তু তোমাকে ডায়েরিতে লিখে রাখতে হবে, এই কয়েকটা জিনিস, এইটা আর এটা কোথায় কী দিচ্ছ সেটা মনে রাখতে হবে, ডায়েরিতে একটা ভালো জায়গায় লিখে রাখবে। এরপরে তুমি এখানে ক্যাপচাটা দিয়ে দিবে, ক্যাপচা যা আছে এখানে হুবহু টুকে দিবে, দিয়ে সাবমিট করে দিবে। তার আগে একবার অবশ্যই মিলিয়ে নিবে পুরোটা, যে ঠিকঠাক হলো কি না, সেটা মিলিয়ে নেওয়ার পর সাবমিট করে দিলে তারপরে এবার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বলবে যে তুমি যদি এডিট করতে চাও, এখনও তোমার সুযোগ আছে, তুমি এডিট করতে পারো। তো তোমাকে এখানে ক্লোজে অপশান দেওয়ার অপশানে ক্লিক করলেই তুমি এখানে একটা অপশান পাবে, যে এটা আচ্ছা পেজে আসবে তখন, যে ক্লোজ করলেই তুমি এখানে এডিট করার একটা অপশান পাবে। এটাই কিন্তু লাস্ট চান্স তোমাকে এডিট করতে হবে, কারণ নাম আর এই যে জন্ম, তারপর জন্ম তারিখ, বাবা মায়ের নাম এবং তোমার জেন্ডার, এগুলো কিন্তু আর দ্বিতীয়বার চেঞ্জ করতে এরা দিবে না। ওই জন্য এই মুহূর্তে ওরা 2বার 3বার করে কনফার্ম করিয়ে নিচ্ছে, এবং মনে রাখতে হবে এটা ক্লাস 10-এর সার্টিফিকেট, মার্কশিট, এগুলো দেখেই দিবে, কারণ ওখানে কিন্তু নিট অলরেডি উল্লেখ করে দিয়েছে সেই কথা, ইনফরমেশান বুলেটিনও সেটা দেওয়া আছে, এবং তোমরাও এটা দেখতে পাচ্ছ যে ওরা উপরের দিকেও বলে দিয়েছিল এরকম জায়গায়, ওই প্রথমের পেজের। আচ্ছা, তারপরে এখানে আমি ক্লোজ অপশানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমাকে এরকম একটা ইন্টারফেস দিয়ে দিবে, তোমাকে একবার রিভিউ করে নিতে বলবে, রিভিউ করে নিলে, হ্যাঁ, দিয়ে তারপরে তুমি যখনই ওখানে সাবমিট করে দিলে, সাবমিট অ্যান্ড প্রেস সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম, তুমি এখানে একবার দেখে নিলে, দিয়ে তারপরে এখানে তোমার যে নাম্বারটা তুমি এখানে দিয়েছিলে, এই যে যেমন সিকিউরিটি, হোয়াইচ ইজ ইউর ওয়েবসাইট ইউ ফ্রিকুয়েন্টলি ভিজিট, যেখানে যেমন এখানে এই কোশ্চেনটা হচ্ছে সিলেক্ট করা আছে, তার অ্যান্সার দেওয়া আছে, কিন্তু এখানে সিকিউরিটি রিজনের জন্য দেখাবে না, সেম, হ্যাঁ। আর এখানে পাসওয়ার্ডটাও সিকিউরিটি রিজন, তোমাকে ওইখানে যখন তুমি দিবে তখনই তোমাকে লিখে রাখতে হবে কিন্তু মাথায় রেখে, এবং এটা একবার মিলিয়েও নিবে। তারপরে তোমার যে ওয়ান টাইম পাসওয়ার্ড, সেন্ড ইউর মোবাইল নাম্বারে যে পাসওয়ার্ড, সেটা এখানে তোমরা মোবাইল নাম্বারে যে SMS এসছে সেটা এখানে বসিয়ে দিবে, দিয়ে তারপরে সাবমিট ইউর হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম যেই সাবমিট করে দিবে, সঙ্গে সঙ্গে তোমার এই ইন্টারফেস দেখাবে, এবং একটা তোমাকে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিবে। তো অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমরা লিখে রাখবে ওই ডায়েরিতেই, সেম পেজে। এই অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু মনে রাখতে হবে, এই অ্যাপ্লিকেশান নাম্বার পুট করলে তবেই তোমার মার্কশিট, অ্যাডমিট কার্ড আসবে, তাই জন্য অ্যাপ্লিকেশান নাম্বারটা সাদা ডায়েরিতে তোমরা ভালোভাবে লিখে রাখবে। দেখো, তাহলে তোমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেল, মোবাইল নাম্বার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেল। তাহলে পেন্ডিং কী রইলো? ইমেল আইডি ভেরিফিকেশান, ফিজ পেমেন্ট আর অ্যাপ্লিকেশান ফর্ম। এখন অ্যাপ্লিকেশান ফর্ম তুমি শুরুই করোনি, শুধু তোমার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হলো। এবার অ্যাপ্লিকেশান ফর্ম, ফিজ পেমেন্ট আর ইমেল আইডিটা ভেরিফিকেশান করা বাকি আছে। এখানেও দেখো মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে, টিক মেরে দিয়েছে, এটা হয়নি, তাই জন্য এই যে এরকম অপশান আছে, যেটা হয়ে গেছে তার পাশে টিক হয়ে যাবে। চলো পরে দেখা যাক, এবার কনফার্ম হচ্ছে কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম, এবার শুরু করা যাক ফর্ম ফিল আপ। যেই তুমি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ স্টেপ শুরু করবে, তখন তোমাকে এতগুলো 10খানা
স্টেপ তোমাকে দেখাবে। রেজিস্ট্রেশন কন্ট্যাক্ট ডিটেলস, রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেলস, রেজিস্ট্রেশন আইডেন্টিটি ডিটেলস, রেজিস্টার আপার আইডি, রেজিস্টার্ড এক্সাম অ্যান্ড এক্সাম সেন্টার ডিটেলস, রেজিস্টার কোয়ালিফিকেশান ডিটেলস, রেজিস্টার অ্যাডিশনাল ডিটেলস, রেজিস্টার এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস, আপলোড ডকুমেন্টস অ্যান্ড ফাইনাল সাবমিট। যেহেতু এগুলো পরপর শুরু করতে হবে, চলো এবার শুরু করা যাক। পাশেও দেওয়া আছে। এবার দেখো, এবার রেজিস্টার পার্সোনাল ডিটেলস, চলো এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই পেজটা খুলে যাবে। এবার এই পেজটায় কি আছে চলো দেখা যাক। এই পেজটায় আমি একটু বড় করে দেখাচ্ছি। প্রথমে ক্যান্ডিডেটস নেম যেটা তোমরা করেছিলে, জেন্ডার নেম, তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, ন্যাশনালিটি, এগুলো পরপর আছে। এগুলো যেহেতু ওখানেই আগে করা আছে। এবার কি আছে দেখো, স্টেট অফ এলিজিবিলিটি অ্যাজ পার ক্যান্ডিডেট এলিজিবিলিটি। এবার তুমি যে এলিজিবিলিটি, তার মানে কোন স্টেট থেকে তুমি এলিজিবিলিটি নিতে চাও, মানে ধরে নাও তুমি ওয়েস্ট বেঙ্গলে বাস করো, তুমি যখন ফর্মটা ফিল আপ করছো ওরা জানতে চাইছে যে তুমি কোন স্টেটে, মেনলি তুমি যদি নিটে একটা ভালো র্যাঙ্ক সিকিওর করো, আশা করি তোমরা সবাই করবে, তো সেই র্যাঙ্ক যে সিকিওর করবে তারা কোন স্টেটে একটা এমবিবিএস, বিডিএস, বিএইচএমএস, বিএএমএস যতগুলো কোর্স হয় বা ইউনানির সিট রিজার্ভ করতে চাও, মানে থাকতে চাও ওই স্টেটে আমি পড়তে চাই, নিজের হোম টাউন, সেটাই আর কি লোক জানতে চাইছে যে তুমি কোন স্টেটে নিতে চাও। কেউ যদি ওয়েস্ট বেঙ্গল হয় সে তাহলে ওয়েস্ট বেঙ্গলেই নিতে চাইবে, স্বাভাবিক ব্যাপার, সে তার বাংলায় কথা বলে বাংলায় থাকবে। কেউ যদি বিহারের হয় সে বিহারে নিবে, কারণ তার মাতৃভাষা, তার সেখানকার ওয়েদার তার উপর নির্ভর করবে। সে অন্য স্টেটে গেলে, এখন কেউ বিহারের ছেলে যদি উত্তরাখণ্ডে যায় তার একটু সমস্যাই হবে, ওয়েদারের প্রবলেম আছে, খাওয়া দাওয়ার প্রবলেম আছে, তো ফলে সে চাইবে বিহারেই হোক, অন্তত বাড়ির কাছে থাকবে, খাবে। তো এইটাই জানতে চাইছে, এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। এখানে লিখেও দিয়েছে যে এটা কিন্তু র্যাঙ্কের উপর পোস্ট এক্সামিনেশান অ্যান্ড কাউন্সেলিং প্রসেসে যেটা নির্ধারণ হবে সেটাই, কিন্তু ওরা জানতে চাইছে তুমি কোনটা নিতে চাও, সেটা দিতে তো অসুবিধা নেই। তো এটা তোমরা দিয়ে দিবে। কেউ ওয়েস্ট বেঙ্গলে চাইলে ওয়েস্ট বেঙ্গল লিখবে, যে যার মতো, কেউ বিহার চাইলে বিহার, যার যেটা ইচ্ছা, কেউ আসামে থাকতে চায় আসামে লিখবে। এটা ওরা আর কি জানতে চাইছে, ওদের একটা কাউন্সিলিং, মানে একটা করার জন্য, উপর থেকে ওভার থ্রু করে নেওয়া ওরা একটা ধারণা পেয়ে যাবে এর জন্য। আচ্ছা, এবার সোশ্যাল ক্যাটাগরি ডিটেলস, ক্যাটাগরি দিবে এবং কনফার্ম ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরির পরে এবার চলে আসে এখানে ক্যাটাগরি বলতে এসসি, এসটি, জেনারেল ইডাব্লিউএস, কিন্তু এখানে একটা ব্যাপার, যদি তুমি জেনারেল হও তাহলে আর কিছু আসবে না, যদি এসসি এসটি যা দিবে সেখানে নিচে কিন্তু একটা চলে আসবে নাম্বার, এবার নাম্বার দিতে হবে, কার কী আছে তার ফর্মে থাকে ওই নাম্বার দিতে হবে। আচ্ছা, তারপর পিডাব্লিউডি, তো এখানে ইয়েস আর নো লিখতে হবে। আচ্ছা, এরপরে চলে আসো আদার ডিটেলস। আদার ডিটেলসে কী বলেছে, এই দেখো, ইউ আর ডায়াবেটিক, যদি তুমি ডায়াবেটিক হও তাহলে তুমি ইয়েস দিবে, যদি ডায়াবেটিক না হও তাহলে নো দিবে, ডায়াবেটিক পেশেন্ট কিনা। এবার প্লেস অফ রেসিডেন্সি, তোমার বাড়ি কোথায় সেটা লিখতে হবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকামের স্ল্যাব আছে, বাৎসরিক কত টাকা ইনকাম তুমি করো, তোমার ফ্যামিলি করে, বাবা এবং মা মিলে, সেটা হচ্ছে ফ্যামিলি ইনকাম, শুধু একজনের নয় দুজনের ইনকাম, টোটাল ইনকামটা এখানে দেওয়া থাকবে। এখানে দেওয়া থাকবে হয়তো যেমন 2 থেকে 2.5 লাখ এরকম করে ইয়ারলি দেওয়া আছে, কারো হচ্ছে 5 থেকে 8 লাখ, 8 থেকে 8 লাখ অ্যান্ড অ্যাবোভ, এরকম করে অপশান দেওয়া থাকবে। তোমাদের যা অ্যানুয়াল ইনকাম সেটা তোমরা এখানে দিয়ে দিবে। কান্ট্রি অফ রেসিডেন্সি, কোন কান্ট্রিতে তোমরা থাকো সেটা অবশ্যই ইন্ডিয়াই হবে। তারপরে এবার ড্রেস কোড, এবার এই বিষয়টা একটু বলি। কাস্টমারি ড্রেস কোড হচ্ছে, কিছু কিছু ড্রেস কোড থাকে যেগুলো হচ্ছে আমাদের ধর্মের সাথে রিলেটেড, যেমন শিখরা পাগড়ি পরে, আবার যারা একটু নেপালি তারা এক ধরনের যে ছুরি টাইপের একটা বস্তু রাখে তাদের সাথে। এই সব যদি কাস্টমারি ড্রেসগুলো ওরা বেয়ার করতে চায়, মানে পরে যেতে চায়, তাহলে তাদের কিন্তু এখানে ইয়েস লিখতে হবে, আর যদি তারা পরে যেতে না চায় তাহলে নো লিখবে। এটা কেন বলেছে, যদি তারা কাস্টমারি ড্রেসগুলো পরে যেতে চায়, মানে ধর্মের সাথে রিলেটেড, তাহলে তাদের হচ্ছে পরীক্ষার যা টাইমিং তার আরও 1 ঘন্টা, নর্মাল স্টুডেন্টরা যে যখন ঢুকবে, নর্মাল স্টুডেন্টের ঢোকার টাইমের থেকে আরও 1 ঘন্টা আগে ওদের ঢুকতে হবে, ওদের চেকিংটা একটু বেশি হবে। ওই খাতিরেই এই বিষয়টা ওরা এখানে বলেছে। মোড অফ প্রিপারেশান, এবার তোমরা যেভাবে প্রিপারেশান করেছো, কেউ টিউশন নিয়েছো, কেউ প্রাইভেট টিউশন নিয়েছো, কেউ অনলাইন টিউশন নিয়েছো, কেউ স্কুলে বা কলেজে টিউশন করিয়েছে, অনেক স্কুল কলেজ করায়, যেমন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন নিজেই করায় টিউশন, এরকম কিছু কিছু স্কুল কলেজ আছে যারা নিজেরা টিউশন দেয়, বা হচ্ছে এখানে সব অপশান থাকবে, বা সেলফ লার্নিং কিনা সেটা ওরা জানতে চাইছে। এটা তোমরা তোমাদের মতো করে দিয়ে দিবে।
তারপরে এবার এন্টার ক্যাপচা করবে, সেভ অ্যান্ড নেক্সট করবে। তবে তার আগে একবার তোমরা পুরোটা ওভারভিউ করে নিবে যে কোথাও কোনো ভুল হয়েছে কিনা, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করলে তোমার এই পেজটা খুলে যাবে। তাহলে রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে গেল। এবার চলে এলো আইডেন্টিটি টাইপ ডিটেলস। এবার আইডেন্টিটি টাইপ, চুজ ইউর আইডেন্টিটি। এবার তুমি আইডেন্টিটি কী কী দেওয়া যেতে পারে, আধার দিতে পারো, ডিজি লকার থাকলে যার ডিজি লকার দিতে পারো, পাসপোর্ট যার থাকবে সে পাসপোর্ট দিতে পারবে, প্যান কার্ড নাম্বার যার থাকবে সে প্যান কার্ড নাম্বার দিতে পারবে, ড্রাইভিং লাইসেন্স যার থাকবে সে ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড দিতে গেলে রেশন কার্ড, ভোটার আইডি দিতে গেলে ভোটার আইডি, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট ভ্যালিড আইডি কারেন্ট উইথ ফটো আইডি। আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলে দিই, এই যে রেশন কার্ডের বিষয়, রেশন কার্ড আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডে কিন্তু ফটো থাকে না। তো কিন্তু অন্য স্টেট যেমন উড়িষ্যা, তামিলনাড়ু, এটা আমি পার্সোনালি দেখেছি আর কি। তো উড়িষ্যা, তামিলনাড়ু এদের কিন্তু রেশন কার্ডে ফটো থাকে, বা সেন্ট্রাল গভর্নমেন্ট এক ধরনের রেশন কার্ড অ্যাপ্রুভ করে সেই বা দেয়, সেই রেশন কার্ডেও কিন্তু ছবি থাকে, ফটো আইডি থাকে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডে কিন্তু ফটো আইডি থাকে না, ফলে ওটা কতটা ভ্যালিড হবে সেটা কিন্তু চিন্তার বিষয়। তাই তোমরা যারা 18 বছরের নিচে তারা আধার কার্ড দিবে, যেহেতু তাদের হচ্ছে প্যান কার্ড বা পাসপোর্ট, প্যান কার্ড বা ভোটার আইডি হয়নি। হ্যাঁ, যদি কারো 18 বছরের নিচে পাসপোর্ট থাকে সে তার পাসপোর্টও দিতে পারো, অসুবিধা নেই। ডিজি লকার থাকলে ডিজি লকারও দিতে পারো। ড্রাইভিং লাইসেন্স তো হবেই না তার 18 বছরের নিচে, তো আধার কার্ড দেওয়া যেতেই পারে। আর যারা যাদের যা আছে বড় 18 বছরের একটু বড়, তারা সবই দিতে পারো, অসুবিধা কিছু নেই। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রেশন কার্ডটা একটু ভ্যারি করে, মানে ছবি যেহেতু না থাকে, ফলে ওখানে সমস্যা হতে পারে পরীক্ষার হলে, তাই এটা না দেওয়াটাই শ্রেয়। আচ্ছা, এরপরে যখনই তুমি আধার কার্ড বা হচ্ছে প্যান কার্ড নাম্বার দিবে, তখন কি আসবে, এর নাম্বারটা দিতে বলবে। প্যান কার্ড হলে প্যান কার্ডের নাম্বার দিতে বলবে, আধার কার্ড হলে আধার কার্ডের এখানে একটা অপশান দেওয়া থাকবে যে তুমি এটা নিজের স্বেচ্ছায় দিচ্ছ, এরকম একটা হচ্ছে তোমার কাছ থেকে চেয়ে নিবে মুছলেখা। ওখানে ক্লিক করলে তবে তোমাকে আধার কার্ডের নাম্বার দুবার প্লেস করতে হবে, এরকম করে এন্টার, যেমন প্যান কার্ড নাম্বার আছে, আধার কার্ডের ক্ষেত্রে এন্টার আধার কার্ড নাম্বার এবং কনফার্ম আধার কার্ড নাম্বার করার পর এখানে ক্যাপচা দিতে হবে, দিয়ে সাবমিট করে নেক্সট করতে হবে। তারপরে কি আসবে, ডু ইউ হ্যাভ আপার আইডি। আপার আইডি করতে বলেছিল, কিন্তু এখন যদি কেউ যদি না করে থাকে তাতে কোনো অসুবিধা নেই, ওরা নিজেরাই আবার একটা নোটিশ জারি করে বলে দিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। নিটের স্টুডেন্টরা তাতেও অসুবিধা হবে না, যে আপার আইডি যার নাই বা যার আছে তার উপর কোনো কিছু নির্ভর করে না, যার থাকবে সে ইয়েস করবে, যার থাকবে না সে নো করবে, কোনো ব্যাপার নেই। ওরা নিটের এনটিএ হচ্ছে অফিসিয়ালি কিন্তু একটা নোটিশ জারি করে বলে দিয়েছে যে আপার আইডি থাকলেও হবে, না থাকলেও হবে। প্রথমে বলছিল যে আপার আইডি লাগবে, কিন্তু পরে বলেছে যে আর লাগবে না। এরপরে চলে আসে সিলেক্ট ফর এক্সামিনেশান। এবার কি দেখো, এটা তোমাকে দেওয়াই থাকবে, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি, এটা তোমার এখানে কিছু করতে হবে না। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন পেপার মিডিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন পেপার মিডিয়াম যারা যেখানকার, যেমন হিন্দি, ইংরেজি, উর্দু, এরকম প্রত্যেকটা ভাষা আছে, তোমরা যেটাতে দিতে চাও সেটাতে দিবে। যেমন আমি বলি বাংলার ক্ষেত্রে, বাংলা যদি কেউ সিলেক্ট করে, বাংলা সিলেক্ট করলে তার কোশ্চেন পেপার কী কী থাকবে, বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে, ইংরাজি ল্যাঙ্গুয়েজ থাকবে, এবং একটা বিষয়, যদি কোনো কোশ্চেন বাংলাতে ভুল থাকে, সেক্ষেত্রে ইংরেজিতে যা থাকবে সেটাই কিন্তু নির্ধারণ করবে যে কোশ্চেনটা ঠিক আছে না ভুল আছে, বাংলার ভুল ঠিকের উপর নির্ভর করবে না। আর ইংরেজিতে শুধু ইংরেজিই থাকবে। তো তোমরা কোশ্চেন মিডিয়ামটা তোমাদের মতো করে চুজ করে নিবে, বাংলা নিবে না ইংরেজি নিবে। বাংলাতে থাকলে দুটোই থাকবে, বাংলা ইংরেজি দুটোই, এবং ইংরেজির কোশ্চেনে যা থাকবে সেটাই হচ্ছে মূল কোশ্চেন বলে ধরা হবে, এবং ইংরেজি কোশ্চেনে শুধুমাত্র ইংরেজি থাকবে। আর হিন্দি ইংরেজি যে নিবে সেম কেস, ইংরেজিটাই মেন ধরা হবে, হিন্দিটাকে একটা মানে তুমি বোঝার সুবিধার জন্য হিন্দি নিয়েছো এরকম ধরে নেওয়া হবে। হ্যাঁ, আর ইংরেজির কোশ্চেনটাই মেন হিসাবে ধরা হবে। কোনো কোশ্চেনে যদি ভুল থাকে হিন্দিতে, সেটা কিন্তু ইংরেজি যেটা থাকবে সেটাই, যদি ইংরেজিতে ভুল থাকে কোশ্চেনটা তাহলে সেটা ভুল, কিন্তু যদি ইংরেজিতে ঠিক থাকে তাহলে ওটা ঠিক। এবং কোশ্চেন পেপার একবার তুমি সিলেক্ট করে নিলে দ্বিতীয়বার আর চেঞ্জ করতে পারবে না। ফলে এই কোশ্চেন পেপার মিডিয়াটা সিলেক্ট করার সময় তোমরা অবশ্যই ভেবে চিন্তে দিবে। যেমন বাংলাটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং হচ্ছে আন্দামান নিকোবর এই অঞ্চলটুকুটাতেই শুধু দিতে পারবে, হ্যাঁ, তাছাড়া আর ভারতের অন্য কোথাও দিতে পারবে না। যখনই তুমি বাংলা সিলেক্ট করবে তখনই কিন্তু এই তিন চারটা স্টেটই দেখাবে এক্সামিনেশান স্টেট হিসাবে। এবার এক্সামিনেশান স্টেট ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল নিবে। এবার তোমার কাছের যে সিটিটা হবে সেই সিটিগুলোই নিবে। মেনলি ফার্স্ট চয়েস আর সেকেন্ড চয়েসেরটাই দেওয়ার চেষ্টা করে 90%, 95%। থার্ড চয়েস খুব রেয়ার যায়, ফলে ফার্স্ট সেকেন্ড চয়েসটা খুব ভালোভাবে দিবে। থার্ড চয়েসটা তোমার আশেপাশের একটু সামান্য দূরে যেটা, ওটা দিলেও হবে, কিন্তু এই দুটো একদম কাছের জায়গা দিলে তোমরা পৌঁছাতে পারবে। এবার তোমাদের উপর সেটা, তোমরা তোমার বাড়ির লোকেদের সাথে আলোচনা করে সে এক্সাম সিটিটা সিলেক্ট করবে।
এরপরে চলে আসি, এখানে দিয়েছে ফাদার্স অবলিক গার্জিয়ানস অকুপেশন, বাবা যে ফিল্ডে চাকরি করে সেটা তোমরা এখানে দিবে। এখানে অপশান আসবে গভর্নমেন্ট সার্ভিস, টিচিং, রিসার্চ, মেডিকেল, ল, এরকম অনেক অপশান থাকবে, সেটা দিবে। কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডক্টরাল, এরকম আসবে, ম্যাট্রিকুলেট, ইলিটারেট, এগুলো যেমন যার কোয়ালিফিকেশান সেরকম দিবে বাবার। তারপরে মায়েরও সেম আসবে, অকুপেশান কী আছে এবং কোয়ালিফিকেশান কী আছে সেটা দিবে তোমরা। দেওয়ার পর এখানে ক্যাপচা দিয়ে দিবে এবং এটা মিলিয়ে নেওয়ার পর পরবর্তী পেজে চলে যাবে সেভ অ্যান্ড নেক্সট করে। পরবর্তী পেজে এবার কি আসছে, পরবর্তী পেজে আসছে 10 আর ইকুইভ্যালেন্ট ডিটেলস, আর হচ্ছে 12 ইকুইভ্যালেন্স। আচ্ছা, 10এরটা একটু বড় করে দেখাই। 10এরটা হচ্ছে পাস স্ট্যাটাস, তোমরা পাসড হয়েছো, পাস তো হবেই সবাই, 10 পাস করবে, তারপরে কোন সালে পাস করবে সেটা লিখবে, তারপরে কোয়ালিফাইং এক্সাম লিখবে, তারপরে প্লেস অফ স্কুল, স্কুল কোথায় আছে সেটা লিখবে, তারপরে টাইপ অফ স্কুল অবলিক কলেজ। আচ্ছা, যেটা বলবো যে টাইপ অফ স্কুল অফ কলেজ হচ্ছে মানে হচ্ছে তোমার স্কুল বা কলেজটা হচ্ছে কেমন সেটা, মানে আরবান না রুরাল, এরকম অপশান দিবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কোয়ালিফাইং এক্সামিনেশান, এবার হচ্ছে এক্সাম স্টেট, যেটা স্টেট আছে সেই স্টেট দিবে, তারপরে তার ডিস্ট্রিক্ট কোথায়, সেই ডিস্ট্রিক্টের যদি ওয়েস্ট বেঙ্গলের কেউ হয়তো মুর্শিদাবাদ থেকে পাস করে যেতে, সে তাহলে স্টেট দিবে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট দিবে মুর্শিদাবাদ। কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের নদিয়া থেকে পাস করে নদিয়া দিবে, কেউ যদি মালদা থেকে পাস করে মালদা দিবে, হ্যাঁ, ডিস্ট্রিক্ট। তারপরে স্কুল বোর্ড, কি স্কুল বোর্ড সেটা দিবে তোমরা, কেউ সিবিএসসি, কেউ আইসিএসসি, কেউ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে যেমন বোর্ড সেখানে দিয়ে দিবে। হ্যাঁ, তারপরে রেজাল্ট মোড দিবে, কি মোডে, পার্সেন্টেজ বা সিজিপিএ। ওয়েস্ট বেঙ্গল বোর্ড মেনলি পার্সেন্টেজেই দেয়, এবার বাকি যে বোর্ড যেখানে সিজিপিএ দেয় তারা সিজিপিএ লিখবে। তোমার এবার রোল নাম্বার। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে বলে রাখি, একটা রোল আর একটা নাম্বার থাকে, ওখানে কিন্তু রোল লিখবে, তারপরে হাইপেন দিয়ে নাম্বারটা লিখতে হবে, পুরোটা লিখতে হবে রোল নাম্বার। আচ্ছা, আর বাকিদের ক্ষেত্রে যার যেমন সেরকম রোল নাম্বার লিখে দিবে। স্কুল কলেজ নেম অ্যান্ড অ্যাড্রেস, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্কুল কলেজের নাম লিখতে হবে, তারপরে তার অ্যাড্রেস দিতে হবে, কমা দিয়ে একটা অ্যাড্রেস দিতে হবে, সেই অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই দিতে হবে, এখানে উল্লেখ করে দেওয়া আছে অ্যাড্রেস দিতেই হবে। তারপরে আছে স্কুল কলেজের পিনকোড নাম্বার, তোমার স্কুল বা কলেজ যেখানে অবস্থিত সেখানকার পিনকোড নাম্বার দিলেই হবে। এবার চলে আসি 12 আর ইকুইভ্যালেন্ট। এখানে একটা বলার বিষয় আছে, এটা নোট করাটা দরকার, যে এখানে একটা অপশান আসবে অ্যাপিয়ারিং অথবা পাস্ট। তুমি যদি 25 সালে দাও তাহলে অ্যাপিয়ারিং হবে, তুমি যদি 25 সালের আগে দিয়ে আছো মানে 24 সাল, 23 সাল, তারও আগে, যারা যে বছর দিয়েছে তারা কিন্তু পাস দিবে। তারপরে অ্যাপিয়ারিং হলে ইয়ার অফ পাসিং আর আসবে না, 25 হয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে। আর যদি তোমরা পাস্ট করে দাও তাহলে কবে পাস করেছো সেটা দিতে হবে, কোয়ালিফাইং এক্সামিনেশান দিতে হবে, তারপরে প্লেস অফ স্কুল দিতে হবে, হ্যাঁ, কোথায় স্কুলটা আছে অবস্থিত, টাইপ অফ স্কুল আর কলেজ দিতে হবে, তারপরে দিতে হবে কোয়ালিফাইং এক্সামিনেশান স্টেট দিতে হবে, কোন স্টেট থেকে পাস করেছো, তবে তার ডিস্ট্রিক্ট দিতে হবে, স্কুল বোর্ডের নাম দিতে হবে, কোন বোর্ড থেকে পাস করেছো, আইসিএসসি, সিবিএসসি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড। হ্যাঁ, তারপরে রেজাল্ট মোড কি, সিজিপিএ না পার্সেন্টেজে দেয়, যদি তুমি এখানে অ্যাপিয়ারিং করে দাও তখন এটা কিন্তু অফ হয়ে যাবে, এখানে তুমি আর কিছু করতে পারবে না। আর যারা পাস তাদের এটা অফ হবে না, হ্যাঁ, এইটা অফ হয়ে যাবে এবং রোল নাম্বারটা অফ হয়ে যাবে, এই দুটোতে তুমি কিছু হাত দিতে পারবে না। আর যারা প্রেজেন্ট করে দিয়েছে যে হ্যাঁ আমি হচ্ছে পাস করে গেছি, তাদের এখানে রোল নাম্বার আর রেজাল্টটা লিখতে হবে। তারপরে স্কুল অ্যান্ড কলেজ অ্যাড্রেস এবং নাম লেখার পর কমা দিয়ে একটা অ্যাড্রেস দিতে হবে, কোথায়, যেমন ধরে নাও আমি বলছি একটা স্কুলের নাম ধরে নাও ABC স্কুল, দিয়ে ওটা হয়তো নদিয়াতে অবস্থিত, তাহলে কমা দিয়ে নদিয়া লিখতে হবে, এরকম করে। তারপরে কলেজ আর হচ্ছে স্কুল পিনকোড নাম্বার দিতে হবে, দিয়ে তারপরে যেখানে অবস্থিত, তারপরে এখানে ক্যাপচা দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে দিতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করে দিলে তাহলে এরপরে কি আসবে, এরপরে আসবে হচ্ছে অ্যাডিশনাল ডিটেলস। অ্যাডিশনাল ডিটেলসে কী আছে দেখো, এতক্ষণ আমার 6টা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবার আমার আছে রেজিস্টার অ্যাডিশনাল ডিটেলস। রেজিস্টার অ্যাডিশনাল ডিটেলস, ইউ হ্যাভ টুইন্স, ইউ আর টুইন্স অ্যান্ড বোথ অ্যাপিয়ারিং দ্য নিট এক্সাম। তোমার যদি টুইন্স থাকে তুমি ইয়েস দিবে, তারপরে অপশান যদি টুইন্সের বলে যে তোমরা কি দুজনেই দিবে, সেখানে যদি দুজনেই দাও ইয়েস লিখবে, আর যদি না দাও নো লিখবে, আর যদি তোমরা টুইন্স না হয় তাহলে নো লিখবে, তাহলে আর কিছু আসবে না। এরপরে লিখবে অ্যাডিশনাল ডিটেলস, কী কী আছে, যে তুমি কি আগে কোনো দিন নিট পরীক্ষায় বসেছো, যদি হ্যাঁ বসে থাকো তাহলে ইয়েস দিবে, যদি আগে না কোনো দিন বসে থাকো তাহলে নো দিবে। প্লেস অফ বার্থ, যারা 12-এ অ্যাপিয়ারিং হবে এক্সাম এইচএস তারা তো অবশ্যই নো দিবে, আর যারা আগে পাস করেছে, যারা দেয়নি তারাও নো দিবে, আর যদি তারা পাস করেছে এবং দিয়েওছে আগে 1-2 বার তাহলে তারা ইয়েস দিয়ে দিবে।
যদি ইয়েস দাও সঙ্গে সঙ্গে এখানে অপশান আসবে যে কবার দিয়েছো, সেটাও তোমাকে ওখানে উল্লেখ করতে হবে। আগে যদি 2বার দিয়ে থাকো 2বার দিবে, আগে যদি 1বার দিয়ে থাকো 1বার লিখবে, আগে যদি 5বার দিয়ে থাকো 5বার লিখবে, যেমন যে দিয়েছো সেরকম লিখে দিবে সংখ্যাটা। তারপরে জন্মস্থান, প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছো সেটা কোন রাজ্যে এবং কোন জেলাতে সেটা লিখতে হবে তোমার ক্যান্ডিডেটের। সেটা লেখার পর ক্যাপচা দিয়ে দিবে, সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করলে এবার 8 নম্বরে এমার্জেন্সি কন্ট্যাক্ট। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বলে দিই যে তুমি যে আগে যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারটা দিলে হবে না, এখানে কিন্তু আরেকটা নতুন ফোন নাম্বার দিতে হবে। আগের এক্সিস্টিং যেটাতে তোমার পিনকোড ওটিপি এসছে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই ফোনটার নাম্বার দিলে হবে না, এখানে আরেকটা নতুন ফোন নাম্বার দিতে হবে। আরেকটা নতুন ফোন নাম্বার দিয়ে তোমাকে এখানে লগ ইন মানে করতে হবে, ওটিপি নিতে হবে, এটার একটা ভেরিফিকেশান হবে। তোমার কাছ থেকে দুটো ফোন নাম্বার তাহলে ওরা চাইছে, দুটো ফোনের ভেরিফিকেশান ওরা করছে ফোন নাম্বার, যাতে কোনো দিন কোনোভাবে কোনো জায়গায় যদি সমস্যা হয় এনটিএর, তখনই যেন তোমাদের যোগাযোগ করতে পারে। ওই জন্য এই নাম্বারটা, ফোন নাম্বারটা এবং ইমেল অ্যাড্রেসটা চাইছে। এখানেও কিন্তু সেই ইমেল অ্যাড্রেসটাও কিন্তু আলাদা দিতে হবে। আগে যদি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে থাকো সেই ইমেল অ্যাড্রেস হবে না, এখানেও একটা নতুন ইমেল অ্যাড্রেস দিতে হবে তোমাদের। মানে দুটো ফোন এবং দুটো ইমেল অ্যাড্রেস তোমরা আগে থেকে নিয়ে বসবে। হ্যাঁ, এই কথাটা আমি বলে দিলাম, কারণ হচ্ছে তোমরা যদি এখানে আগের ওই ফোন নাম্বারটাই দাও যেটাতে তোমার আগে ওটিপি গেছে, এটা কিন্তু নিবে না, তাই জন্য তোমাকে আলাদা আলাদা করে দিতে হবে। আচ্ছা, এবার বলি কান্ট্রি কোড। তুমি যখনই ইন্ডিয়া সিলেক্ট করবে সঙ্গে সঙ্গে চলে আসবে নিজে থেকেই। তারপরে এই দুটো লিখবে আলাদা নতুন নতুন ইমেল আইডি আর ফোন নাম্বার দিয়ে ক্যাপচা এন্টার করে গেট ওটিপি পাবে। গেট ওটিপি, এই দেখো যেই কান্ট্রি নেম ইন্ডিয়া দিয়েছে সঙ্গে সঙ্গে 91 চলে এসছে ফোন নাম্বারের আগে কোড। এবার ফোন নাম্বারটা দিবে, ইমেল অ্যাড্রেস দিবে, এখানে ওটিপি মোবাইলে আসবে আর ইমেলেও আসবে একটা ওটিপি, যে দুটো নতুন দিলে সেই দুটোতে। তারপরে ভেরিফাই অ্যান্ড নেক্সট করবে। তাহলে কি হবে, তাহলে তোমার চলে আসবে এই পেজটা। এই পেজটা এবার আপলোড ডকুমেন্ট। আপলোড ডকুমেন্টে কি কি আছে তোমরা একবার দেখে নাও, আগে ভালো করে দেখে নাও, তারপরে আমি তোমাদের বলছি পরপর বিষয়টা। প্রথম কথা এখানে বলেছে 1 নম্বর বিষয় যেটা মনে রাখতে হবে আমাদের, প্রথমে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ 80% ফেস উইদাউট মাস্ক। পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ লাগবে, তার কী হবে 80% ফেসটা ভিজিবল হতে হবে মাস্ক ছাড়া। এক্ষেত্রে একটা বলে রাখি, নিটের একটা ক্রাইটেরিয়া আছে যে দুটো কান যেন পরিষ্কারভাবে দেখা যায়, দুটো কান পরিষ্কারভাবে দেখা যায়, মুখে যেন ব্লার না থাকে মুখের ছবিটা, এটা বড় বিষয়। এবং এখানে কি বলেছে, কত জেপিজি আর জেপিইজি ফরম্যাটে নিবে এরা, শুধু কততে 10 কেবি থেকে কিলোবাইট থেকে 200 কিলোবাইটের মধ্যে হতে হবে। আর ফাইল যখন তুমি সেভ করবে তার নাম দিতে হবে তোমার যে নাম, ধরে নাও কারো নাম হচ্ছে, ধরে নাও আমি বললাম কারো নাম হয়তো রাম, তাহলে তার নামের প্রথম দুটো অক্ষর আরে দিয়ে নিচে স্ল্যাশ দিতে হবে, দিয়ে ফটো এই নামে সেভ করতে হবে, এই নামে তোমার নামকরণ করতে হবে ফটোটার। হ্যাঁ, দিয়ে তারপরে এখানে আপলোড করতে হবে। আর আরেকটা বিষয়, এই ফটোর ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা, ওটা কিন্তু ইনফরমেশান বুলেটিনটা লেখা আছে, ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা করে তোমাকে এইরকমভাবে নামকরণ করে, যার প্রথম দুটো অক্ষর, রাম হলে আরে, হ্যাঁ, তারপরে হয়তো শ্যাম হলে এসে, হ্যাঁ, তারপরে ধরে নাও গোপাল হলে জি আর ও দিয়ে নিচে স্ল্যাশ দিয়ে তারপরে ফটো, এরকম করে সেভ করতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। আচ্ছা, তারপরে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড থাম ইমপ্রেশন, লেফট অ্যান্ড রাইট হ্যান্ডস ফিঙ্গার অ্যান্ড থাম ইমপ্রেশন, মানে পুরো 5টা আঙুলের 5-5-10টা আঙুলের তোমার ছাপ একটা পেজে নিতে হবে। সেটা কিসে হবে, জেপিজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাট, পিডিএফ ফরম্যাটে হলে হবে না, নাম সেই একই। হ্যাঁ, এখানে যেমন হয়তো মহেশ নাম আছে তো MA, তারপরে ফিঙ্গারপ্রিন্ট নিচে স্ল্যাশ দিয়ে, এটাও কিন্তু 10 কেবি থেকে 200 কেবি দিয়ে হচ্ছে সিলেক্ট ফাইল করে হচ্ছে আপলোড করে দিতে হবে। তারপরে সিগনেচার আছে, সিগনেচারেও সেম কেস, সিগনেচার করার পর তোমার ওইভাবেই নামকরণ করতে হবে। করার পর জেপিইজি বা জেপিজি ফরম্যাট নিতে হবে, দিয়ে 10 থেকে হ্যাঁ হচ্ছে 10 থেকে 50 কেবির মধ্যে, 10 থেকে 50 কেবির মধ্যে এটা করতে হবে। এবং নামকরণ ওইভাবে সিগনেচার করতে হবে, MA সিগনেচার, এখানে যেহেতু মহেশ তাই জন্য MA নাম এসছে। তারপর পোস্ট কার্ড সাইজ, এখানেও কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড লাগবে, তার সাথে ওই হচ্ছে 80% মুখ যেন দেখা যায় এরকম পাসপোর্ট সাইজের একটা ফটো নিতে হবে, দিয়ে তাকে 10 থেকে 200 কেবির মধ্যে করে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে নিতে হবে। এবং এখানে দেখো পোস্ট কার্ড ফটো
এইভাবে লিখতে হবে, MA/পোস্টকার্ড ফটো, এই নামেই কিন্তু সেভ করতে হবে তোমাকে, এবং এটা এই নামেই তোমাকে আপলোড করতে হবে। ক্লাস 10 মার্কশিট সেমভাবে এখানে কিন্তু PDF ফরম্যাটে নেবে। এই নামকরণ দেখে নাও, ওই প্রথম দুটো অক্ষর এই দুটো জায়গাটা একটু হবে, চেঞ্জ হবে, তাছাড়া বাকিটা একই থাকবে। দিয়ে তারপরে PDF আকারে নিবে এবং 50 থেকে 300 কেবির মধ্যে নিবে। তারপরে ক্লাস 10 সার্টিফিকেট, সেম কেস, ক্লাস 10 সার্টিফিকেট নাম দিতে হবে, MS নিচে হাইফেন দিয়ে, MA হলে রামের ক্ষেত্রে RA হবে, স্যামের ক্ষেত্রে SA হবে, স্ল্যাশ দিয়ে ক্লাস 10 সার্টিফিকেট এরকম করে লিখতে হবে PDF আকারে 50 থেকে 300 কেবি। অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ ডিটেলস, এটা কি কি হতে পারে? ব্যাংক ডিটেলস হতে পারে, আধার কার্ড ডিটেলস হতে পারে, তারপরে আর কি রেশন কার্ডের ডিটেলস হতে পারে। হ্যাঁ, যেখানে তোমার ঠিকানা, পার্মানেন্ট ঠিকানাটা, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসের প্রুফ আছে, এরকম কোনো কিছু দিতে হবে। এই প্রুফটা তোমাকে দিতে হবে। সেটা কি আকারে দিতে হবে? PDF আকারে 50 থেকে 300 কেবির মধ্যে দিয়ে, ওই একই নাম MA অ্যাড্রেস প্রুফ দিয়ে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসের দুটোরই দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে যদি তোমার দুটো আলাদা হয় সেক্ষেত্রে দুটো কাগজ তোমাকে একটা PDFেই আপলোড করতে হবে, একটা PDFে দুটো পেজ দিতে হবে। প্রথমে একটা হয়তো প্রেজেন্ট অ্যাড্রেস দিবে, তারপর একটা পার্মানেন্ট অ্যাড্রেস দিবে, কারণ পরপর যেহেতু বলেছে প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস, তাই প্রেজেন্ট অ্যাড্রেসের পেজটা প্রথমে থাকবে, পার্মানেন্ট অ্যাড্রেসেরটা পরে থাকবে। তারপরে হচ্ছে CGPA কনভার্সন আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য বোর্ড। হ্যাঁ, এবার যাদের CGPA আছে তাদের ক্ষেত্রে এটা আসবে, যাদের CGPA ওখানে দিবে না তাদের ক্ষেত্রে আসবে না। যেটা বোর্ড করেছে সেটা একটা PDF ফরম্যাটে নিবে, দিয়ে এই নাম দিবে, CGPA কনভার্সন দিয়ে, হচ্ছে MA, যেমন এখানে MA, তাই MA/CGPA কনভার্সন দিয়ে PDF আকারে 50 থেকে 300 কেবির মধ্যে নিতে হবে। তারপরে আইডেন্টিটি প্রুফ, আইডেন্টিটি প্রুফ কী কী হতে পারে? আধার হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, তারপরে ব্যাংকের পাসবুক হতে পারে ছবি সমেত, ফটো আইডি, যে কোনো আইডেন্টিটি প্রুফই এখানে ভ্যালিড, যেগুলো তুমি ওখানে দিবে। তো এই হচ্ছে ডকুমেন্ট আপলোড। এরপরে চলে আসি ফাইনাল সাবমিশানে। ফাইনাল সাবমিশান, এবার এটা যখনই তুমি আপলোড করে দিবে সঙ্গে সঙ্গে ওরা পাশে একটা প্রিভিউ দেখিয়ে দিবে, ছবিগুলো চলে আসবে পরপর। তারপরে তুমি ওখান থেকে সঙ্গে সঙ্গে সাবমিট, ক্যাপচা দিয়ে সাবমিট করলে সঙ্গে সঙ্গে এখানে ক্লোজ অপশান দিবে। ক্লোজ অপশানে তুমি ক্লিক করবে, এটাই ফাইনাল। তুমি এখনও এডিট করার সুযোগ পাবে কোনো কিছু ভুল লিখলে, আর যদি তুমি একবার সাবমিট করে দাও তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না। তাই জন্য এখানে একবার অপশান দিচ্ছে ওরা, যে তুমি দেখে নাও, ভালো করে দেখে নাও, যেন কোনো ভুল যেন ত্রুটি যেন না থাকে, কেন পরবর্তীকালে খুব সমস্যায় পড়বে। তো চলো, ক্লোজ করার পর এবার ফাইনাল সাবমিশন করে দেওয়ার পরে তোমার এরকম দেখাবে। এখানে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশান এখনও বাকি আছে, আর ফিস পেমেন্ট বাকি আছে। তোমার অ্যাপ্লিকেশান ফর্ম তুমি প্রথমে করলে, দেখো 3টা চলে এলো কমপ্লিট, এখানে 2টো এখনও পেন্ডিং আছে। এবার আমি চলে আসি ইমেল ভেরিফিকেশান আর এডিট এখনও অ্যাপ্লিকেশান ফর্ম। এবার যদি তুমি ইমেল ভেরিফিকেশান তুমি যেহেতু দেখে নিয়েছো, আর এডিট করার প্রয়োজন নেই, না দেখলে কোনো ভুল হলে তখন আবার এডিট করবে। এবার চলে আসি, দেখো ভেরিফিকেশান ইমেল, ওই যে প্রথম যখন রেজিস্ট্রেশন করেছে তখন যে ইমেলটা ছিল সেটা কিন্তু ভেরিফিকেশান হয়নি। দ্বিতীয় ক্ষেত্রে তুমি ভেরিফিকেশান করেছো, কিন্তু প্রথমে একদম সবার প্রথমে যে ইমেলটা দিয়েছে সেটার ভেরিফিকেশান এখন হচ্ছে, এতক্ষণ পরে ওটার ভেরিফিকেশান হলো, সেটা খেয়াল রাখবে। ওই সময় কিন্তু ভেরিফিকেশান হয়ে গেছে, মাঝে যখন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করছে তখন মাঝখানে কিন্তু যেটা নতুন আবার দিলে দুটো, সেটার ভেরিফিকেশান তখনই হয়ে গেছে। এটার ভেরিফিকেশান সেই প্রথমে যেটা দিয়েছো সেটার ভেরিফিকেশান হচ্ছে এখন। এখানে তুমি রেজিস্ট্রেশন ইমেল আইডি দিবে, এন্টার ক্যাপচা করবে, গেট সাবমিট করবে অ্যান্ড গেট OTP করবে, সঙ্গে সঙ্গে তোমার OTP তোমার ইমেলে চলে আসবে। তুমি ইমেলে যে OTPটা আসবে সেটা এখানে OTP দেওয়ার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশান করবে, ভেরিফাই করলে ভেরিফাই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখো ইমেল আইডি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। এরপরে চলে আসি ফিস পেমেন্ট। অনলাইন ফিস পেমেন্ট, প্রসিড ফর ফিস পেমেন্ট। হ্যাঁ, দিয়ে এবার এখানে তোমার অপশান আসবে, যে অপশানে তুমি কমফোর্টেবল সেই অপশানে ক্লিক করে প্রসিড ফর পেমেন্ট দিয়ে তারপরে যেই পেমেন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে কনফার্মেশান পেজ খুলে যাবে। এই যে কনফার্মেশান পেজ যেই খুলে যাবে সঙ্গে সঙ্গে তুমি দেখো এখানে কি আসে। প্রথম কথা, অ্যাপ্লিকেশান নাম্বার আসবে, তোমার নাম আসবে, মায়ের নাম, বাবার নাম, যা তুমি ফিল আপ করেছো, তোমার জেন্ডার, ডেট অফ বার্থ, তোমার ন্যাশনালিটি সব আসবে, তোমার ক্যাটাগরি আসবে, তোমার স্টেট আসবে, তোমার সার্টিফিকেট ইস্যু হয়েছে কিনা সেটা দেবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা বলে রাখি, তুমি যদি অন্য দাও, যদি তোমার এখানে একটা অপশান আসবে, তোমার সার্টিফিকেট হয়েছে, তখন তুমি যদি না অ্যাপ্লাই করেছো কিন্তু তারা সার্টিফিকেটটা এখনও হাতে পাওনি, তাদের ক্ষেত্রে এই নোটা, যাদের কাছে পেয়ে গেছো তারা ইয়েস লিখে দিবে। এখানে অপশান আসবেই যদি, আর জেনারেল হলে কিছু অপশান আসবে না। আচ্ছা, তারপরে এরপরে তোমার
পরপর যা তুমি করেছে, যে ডায়াবেটিক আছে কি না, রেসিডেন্স কোথায়, আরবান না রুরাল, সব আসবে। অ্যানুয়াল ইনকাম কত, সব ওইখানে ক্যাটাগরি। তারপরে অ্যানুয়াল ইনকামের ওই ক্যাটাগরি পরপর দেওয়া থাকবে, বছরে কত ইনকাম করে বাড়ির সদস্য, তুমি মাইনরিটিতে বিলং করো কি না, যেটা ছিল আর কি, যে মাইনরিটি মানে খ্রিস্টান, বৌদ্ধ, যারা ইন্ডিয়ান মাইনরিটি, হ্যাঁ মানে সংখ্যালঘু, তাদের মধ্যে যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো লিখবে। হ্যাঁ, তারপরে সব পরপর ওগুলো চলে আসবে। তারপরে তুমি এই যে কোথায় কোথায় দিতে চাও, তোমার সিটি চয়েস, এইভাবে পরপর চলে আসবে। তারপরে এই দেখো তোমার ফটো এইভাবে আসবে, থাম ইমপ্রেশন। হ্যাঁ, আমি এইটারই কথা বলছিলাম, থাম ইমপ্রেশন, কিন্তু তোমাকে এইভাবে থাম ইমপ্রেশন দিতে হবে। এই দেখো, এটা হচ্ছে তোমার এক হাতের, এটা আরেক হাতের, একটা হাতে বাম হাত আর একটা ডান হাত, এরকমভাবে থাম ইমপ্রেশন যেন সবগুলো পড়ে। এখানে বুড়ো আঙুল দুটো এবং পরপর তর্জনী, মধ্যমা, এরকম করে পরপর সব চলে আসবে। এখানে তোমার সিগনেচারটা চলে আসবে। তো আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে। বাংলায় বাঙালি ছাত্রছাত্রীদের সুবিধার জন্যই এই ভিডিওটা করা আমার। এই ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালোই লাগবে, তোমাদের উপকারও দিবে। তোমাদের উপকার হলেই আমারও ভালো লাগবে। তোমাদের একটা আশা করি তোমরা এই পরীক্ষায় ভালো একটা ফল পাবে, তোমাদের আশা পূর্ণ হবে, তোমাদের স্বপ্ন পূর্ণ হবে, এই আশা রাখি। আর যারা এই নিট ফর্ম ফিল আপ করতে চাও, বা যারা তোমার বন্ধুবান্ধব যারা করতে চায়, যারা সমস্যায় পড়েছে, তাদেরকে এই ভিডিওটা ফরওয়ার্ড করে দিবে, তাদেরকে এই ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দিবে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাতে তারাও যেন এই ভিডিওটার সুফলটা পায়। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে এবং কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, টপিক নিয়ে। ধন্যবাদ।